বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। জৈব রসায়নের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বোর্ডে লিখেছি। দেখো, আমার আজকের প্রথম প্রশ্ন হচ্ছে বেয়ার পরীক্ষা কি। দ্বিতীয় প্রশ্ন, বেনজিনের 3টি দ্বিবন্ধন রয়েছে তা কিভাবে প্রমাণ করবে। তৃতীয় প্রশ্ন, বেনজিন থেকে কিভাবে গ্লাইঅক্সাল পাবে। চতুর্থ প্রশ্ন, অ্যাসিটিলিন থেকে কিভাবে বেনজিন পাবে। যে কটি প্রশ্ন পড়াবো আমি সেগুলো শোনালাম তোমাদেরকে। এখন শুরু করছি। বেয়ার পরীক্ষা কি? তোমরা জানো, যে কোনো অসম্পৃক্ত যৌগের মধ্যে যদি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করা হয় তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি বর্ণ অদৃশ্য হয়, আর এই পরীক্ষাকেই বলা হয় বেয়ার পরীক্ষা। তাহলে আমি আবারও বলছি, বেয়ার পরীক্ষা কি? কোনো অসম্পৃক্ত যৌগের মধ্যে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করা হলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি বর্ণ অদৃশ্য হয়। এই পরীক্ষার মাধ্যমে কোনো জৈব যৌগে অসম্পৃক্ততা তথা দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনের উপস্থিতি নির্ণয় করা যায়। এই পরীক্ষাকে বেয়ার পরীক্ষা বলে। এই পরীক্ষাকে বেয়ার পরীক্ষা বলে। এখন আমি সেই রিঅ্যাকশনের মাধ্যমে তোমাদেরকে বেয়ার পরীক্ষাটা দেখাচ্ছি। দেখো, আমি একটি অ্যালকিন নিচ্ছি, আর CH ডাবল বন্ড CH2 প্লাস এখানে হবে H2O প্লাস জার্মান অক্সিজেন, আর এখানে লিখব ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ক্ষার মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4। তাহলে যে যৌগটি তৈরি হবে সে যৌগটি হচ্ছে, আমি যৌগটি এখানে লিখছি, আর বন্ড CH বন্ড OH CH2OH। অর্থাৎ অ্যালকিনের দ্বিবন্ধনটি ভেঙে, এখানে পাই বন্ধনটা ভেঙে এখানে একটি OH মূলক যুক্ত হবে, এখানে একটি OH মূলক যুক্ত হবে, অর্থাৎ গ্লাইকল তৈরি হবে। যে যৌগে পাশাপাশি অবস্থিত দুটি কার্বনের মধ্যে OH যুক্ত থাকে তাকে গ্লাইকল বলা হয়। যেমন এটি একটি গ্লাইকল, কারণ 1 নাম্বার এবং 2 নাম্বার কার্বনে অথবা 2 অথবা 3-এর মধ্যে 2-3 পাশাপাশি কার্বনে যদি OH যুক্ত থাকে তখন এটাকে গ্লাইকল বলা হয়। যেমন এটি একটি গ্লাইকল। এখন প্রশ্ন হচ্ছে, দুটি OH কী করে হলো এইভাবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করে পটাশিয়াম ম্যাঙ্গানেট প্লাস পানি এবং জার্মান অক্সিজেন তৈরি করে। এই পানি এবং জার্মান অক্সিজেন, এই পানি থেকে একটি OH, সেখানে বাকি থাকে আরেকটি হাইড্রোজেন, সেই হাইড্রোজেন এই OH সাথে যুক্ত হয়ে OH, ফলে দুটি OH তৈরি হয়। সেই দুটি OH এই কার্বনে একটি যুক্ত হয়, এই কার্বনে একটি যুক্ত হয় এবং মাঝখানের পাই বন্ধনটি ভেঙে যায়, একটি গ্লাইকল তৈরি হয়। আর গ্লাইকল তৈরি হওয়ার সাথে সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি বর্ণ অদৃশ্য হয়ে যায়, আর তখনই আমরা বলতে পারি যে এই যৌগটির মধ্যে অসম্পৃক্ততা তথা দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধন রয়েছে। আর এই পরীক্ষাটাকেই বলা হয় বেয়ার পরীক্ষা। এখন প্রশ্ন হচ্ছে, এই দুটি বিক্রিয়া, যেমন পটাশিয়াম হাইড্রোক্সাইড, লক্ষ্য করো, পটাশিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই দুটা বিক্রিয়া করে এরকম তৈরি করে পটাশিয়াম ম্যাঙ্গানেট K2MnO4। এটা হচ্ছে পটাশিয়াম ম্যাঙ্গানেট প্লাস পানি প্লাস জার্মান অক্সিজেন। দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এই দুটি বিক্রিয়া করে পটাশিয়াম ম্যাঙ্গানেট পানি এবং জার্মান অক্সিজেন তৈরি করে। এই পানি এবং জার্মান অক্সিজেন এই অ্যালকিনের সাথে বিক্রিয়া করে গ্লাইকলে পরিণত করে। তাহলে বেয়ার পরীক্ষা কি? সর্বশেষ আমি একবার বলি, যে কোনো অসম্পৃক্ত যৌগের সাথে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করা হলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি বর্ণ অদৃশ্য হয়। এই বিক্রিয়া বেয়ার পরীক্ষা নামে পরিচিত। বেয়ার পরীক্ষার সাহায্যে জৈব যৌগের অসম্পৃক্ততা নির্ণয় করা হয়, অতঃপর এই বিক্রিয়াটি প্রদর্শন করবে।
অতঃপর এই বিক্রিয়াটি প্রদর্শন করবে। তাহলে আমাদের কি শেষ হলো? বেয়ার পরীক্ষা কি শেষ হলো। একটা কমপ্লিট করলাম, বেয়ার পরীক্ষা কি। এবার আমরা যাচ্ছি 2 নম্বর প্রশ্ন। বেঞ্জিনে 3টি দ্বিবন্ধন রয়েছে, তা কিভাবে প্রমাণ করবে? বেঞ্জিনে 3টি দ্বিবন্ধন রয়েছে, তা কিভাবে প্রমাণ করবে? বেঞ্জিনে 3টি দ্বিবন্ধন রয়েছে, তা কিভাবে প্রমাণ করবে? বেঞ্জিনে 3টি দ্বিবন্ধন, 3টি দ্বিবন্ধন। দেখো, আমরা জানি ইথিনকে যখন নিকেল প্রভাবকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটানো হয় হাইড্রোজেনের সাথে, তখন এক অণু ইথিন এক অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এক অণু ইথেন উৎপন্ন করে। আমি বিক্রিয়াটি লিখছি। ইথিন CH2 ডাবল বন্ড CH2 প্লাস হাইড্রোজেন নিকেল প্রভাবকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিতে হবে। তখন এই পাই বন্ডটা ভেঙে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলে এটা হয়ে যায় CH3 বন্ড CH3, এটা হচ্ছে ইথেন। লক্ষ্য করো, নিকেল প্রভাবকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক অণু ইথিনকে যখন এক অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটানো হয় তখন ইথেন উৎপন্ন হয়। তোমরা জানো ইথিন হচ্ছে অসম্পৃক্ত যৌগ অ্যালকিন, আর সেটা অ্যালকেনে পরিণত হয়। এই ক্ষেত্রে একটি দ্বিবন্ধনকে ভেঙে সম্পৃক্ত করতে এক অণু হাইড্রোজেনের প্রয়োজন হয়েছে। তাহলে আমরা প্রথমে লিখব এটা। আমরা জানি নিকেল প্রভাবকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক অণু ইথিনকে এক অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটালে এক অণু ইথেন উৎপন্ন হয়। ইথিনের মধ্যে একটি দ্বিবন্ধন রয়েছে, আর এই দ্বিবন্ধন একক বন্ধনে পরিণত হয়ে ইথেন উৎপন্ন করে। অর্থাৎ একটি দ্বিবন্ধনকে সম্পৃক্ত করতে এক অণু হাইড্রোজেনের প্রয়োজন হয়। অর্থাৎ একটি দ্বিবন্ধনকে সম্পৃক্ত করতে মানে একক বন্ধনে রূপান্তর করতে এক অণু হাইড্রোজেনের প্রয়োজন হয়। অনুরূপভাবে যখন এক অণু বেঞ্জিনকে হাইড্রোজেন দ্বারা সম্পৃক্ত করা হয় নিকেল প্রভাবকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তখন এক অণু বেঞ্জিন সম্পৃক্ত হতে 3 অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটাতে হয়। যেহেতু এক অণু বেঞ্জিন 3 অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে সম্পৃক্ত যৌগে পরিণত হয়, তাই বলা যায় যে এক অণু বেঞ্জিনে 3টি দ্বিবন্ধন রয়েছে। কারণ একটি দ্বিবন্ধনকে সম্পৃক্ত করতে এক অণু হাইড্রোজেনের প্রয়োজন হয়। যেহেতু বেঞ্জিনকে সম্পৃক্ত করতে 3 অণু হাইড্রোজেনের প্রয়োজন হয়েছে, তাইলে এক অণু বেঞ্জিনে 3টি দ্বিবন্ধন রয়েছে। এ থেকে প্রমাণিত হয় এক অণু বেঞ্জিনে 3টি দ্বিবন্ধন রয়েছে। অতঃপর এই বিক্রিয়াটি দেব। দেখো, আমি বেঞ্জিন অঙ্কন করছি। এটা একটা দ্বিবন্ধন, এখানে একটি দ্বিবন্ধন, এখানে একটি দ্বিবন্ধন, এখানে একটি হাইড্রোজেন আছে তোমরা জানো। এখানে একটি হাইড্রোজেন রয়েছে, এখানে একটি হাইড্রোজেন রয়েছে। এবার আমি যখন হাইড্রোজেনের সাথে তাকে বিক্রিয়া ঘটাবো 3 অণু হাইড্রোজেন প্রয়োজন হবে এবং সেখানে নিকেল প্রভাবক দেব, তারপরে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেব, তখন সেটা সাইক্লোহেক্সেন হয়ে যাবে। দেখো, সাইক্লোহেক্সেন। এখানে দুইটা হাইড্রোজেন CH2, এখানে CH2, CH2, এখানে CH2, এখানে CH2, এইখানে CH2। এই যৌগটার নাম সাইক্লোহেক্সেন। সবগুলো একক বন্ধন হয়ে গেল। তাহলে 3টি দ্বিবন্ধন থাকাতেই একক বন্ধন হওয়ার জন্য 3 অণু হাইড্রোজেনের প্রয়োজন হয়েছে। এই বিক্রিয়া প্রমাণ করে এক অণু বেঞ্জিনে 3টি দ্বিবন্ধন রয়েছে। তাহলে আমাদের
বেঞ্জিনে তিনটি দ্বিবন্ধন আছে তা কিভাবে প্রমাণ করবে? এই বিক্রিয়ার মাধ্যমে আমরা প্রমাণ করলাম। প্রথমে আমি যে কথাগুলো বললাম সেগুলো বলবে, লিখবে, অতঃপর এই দুটি বিক্রিয়া দিবে। এই দুটি বিক্রিয়ার প্রথম বিক্রিয়াটি প্রমাণ করে যে একটি দ্বিবন্ধনকে সম্পৃক্ত করতে এক অণু হাইড্রোজেনের প্রয়োজন হয়। যেহেতু এক অণু বেঞ্জিন 3 অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে সম্পৃক্ত যৌগে পরিণত হয়, অতএব বেঞ্জিনে 3টি দ্বিবন্ধন রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা বেঞ্জিনে 3টি দ্বিবন্ধন রয়েছে তাও প্রমাণ করে ফেললাম। এবার দেখো বেঞ্জিন থেকে কিভাবে গ্লাইকোজাল পাবে। এবার আমরা 3 নম্বর প্রশ্নটি পড়ব, বেঞ্জিন থেকে কিভাবে গ্লাইকোজাল পাবে। দেখো বেঞ্জিন থেকে গ্লাইকোজাল পাওয়ার জন্য আমাদেরকে ওজনীকরণ অতঃপর জিঙ্ক চূর্ণের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করতে হবে। এবার আমাদের প্রশ্ন হচ্ছে বেঞ্জিন থেকে গ্লাইকোজাল। এবার আমাদের প্রশ্ন বেঞ্জিন থেকে গ্লাইকোজাল। বেঞ্জিন থেকে গ্লাইকোজাল। বেঞ্জিন থেকে গ্লাইকোজাল। প্রথমে আমি স্টেটমেন্টটা বলবো, মানে বেঞ্জিন থেকে গ্লাইকোজাল কিভাবে পাবো সে কথাটা বলবো, অতঃপর রিঅ্যাকশনগুলো লিখব। দেখো কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবীভূত বেঞ্জিনের সাথে ওজনের বিক্রিয়া ঘটালে এক অণু বেঞ্জিন 3 অণু ওজনের সাথে বিক্রিয়া করে বেঞ্জিন ওজোনাইড যৌগ গঠন করে। বেঞ্জিন ওজোনাইড যৌগ গঠন করে। প্রাপ্ত বেঞ্জিন ওজোনাইড যৌগটিকে জিঙ্ক চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে পানির সাথে আদ্র বিশ্লেষণ করলে এক অণু বেঞ্জিন থেকে 3 অণু গ্লাইকোজাল পাওয়া যায়। 3 অণু গ্লাইকোজাল পাওয়া যায়। আমি আবারও বলছি, কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবীভূত বেঞ্জিনকে ওজনের সাথে বিক্রিয়া ঘটালে বেঞ্জিন ওজনের সাথে বিক্রিয়া করে বেঞ্জিন ওজোনাইড যৌগ তৈরি করে। প্রাপ্ত বেঞ্জিন ওজোনাইড যৌগটিকে জিঙ্ক চূর্ণ সহযোগে আদ্র বিশ্লেষণ করলে 3 অণু গ্লাইকোজাল পাওয়া যায়। এভাবে আমরা বেঞ্জিন থেকে গ্লাইকোজাল পেতে পারি। এটুকু কথা লেখার পর অতঃপর এই বিক্রিয়াটি দিবে। দেখো লক্ষ্য করে আমি প্রথমে বেঞ্জিন লিখছি। তোমরা জানো বেঞ্জিনে 3টি দ্বিবন্ধন রয়েছে। এখানে একটি দ্বিবন্ধন, এখানে একটি দ্বিবন্ধন, এখানে একটি দ্বিবন্ধন, এরপরে প্রত্যেকটার সাথে একটা করে হাইড্রোজেন আছে। আমরা তাকে এইভাবেই লিখব। এবার প্লাস 3 অণু ওজন দিতে হবে O3। এরপর আমরা করব কি, এখানে কার্বন টেট্রাক্লোরাইড দেবো, মানে কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত করে ওজনের সাথে বিক্রিয়া ঘটাতে হয়। এরপর দেখো কি করবে, লেখার সিস্টেম আছে। দেখো এখানে একটি কার্বন লিখবে, এখানে একটি কার্বন লিখবে, এখানে একটি কার্বন লিখবে, এইখানে একটি কার্বন লিখবে, এখানে একটি কার্বন লিখবে, এরপর এইখানে একটি কার্বন লিখবে। দেখো আমি কি করেছি, 6টা কার্বন লিখেছি, কিন্তু একটা সিস্টেম করে লিখেছি। 4টা উপরে একটা নিচে একটা দিয়েছি। এবার দেখো যেখানে দ্বিবন্ধন রয়েছে এই জায়গাটায় দ্বিবন্ধন ছিল, তাহলে দ্বিবন্ধনের মাঝখানে একটা অক্সিজেন দিবে। দেখো তাহলে খুব সুন্দর করে তোমরা মনে রাখতে পারবে, দ্বিবন্ধনের মাঝখানে একটা অক্সিজেন দেব। এইটা একক বন্ধন ছিল, তো এটা একক বন্ধন থাকবে। এরপর দেখো দ্বিবন্ধন ছিল, দ্বিবন্ধন যেখানে ছিল সেখানেই একটা অক্সিজেন দেব, মাঝখানে অক্সিজেন দিয়ে কার্বনের সাথে দেব। এটা একক বন্ধন ছিল, দেখো একক বন্ধন, তাহলে এটা একক বন্ধন থাকবে। এরপর একক বন্ধন পর এটা দ্বিবন্ধন ছিল, যেহেতু এটা দ্বিবন্ধন ছিল এই দ্বিবন্ধনের মাঝখানে একটা অক্সিজেন হবে, এই যে। এরপর এটা একক বন্ধন ছিল, থাকবে। দেখো খুব সুন্দর করে লেখা হয়ে যাচ্ছে। এরপরে কার্বন অক্সিজেন যেটা আছে সেটার মধ্যে এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন দিয়ে এই যে 3টা অক্সিজেন পরমাণু ওজোনাইড হয়ে গেল এই জায়গাটা। এরপরে দেখো এইটার মধ্যে কিভাবে করব, এই যে ওজোনাইড হয়ে গেল। এরপরে দেখো এই যে এইখানে এই কার্বনের সাথে এই কার্বন এরকম দেওয়ার পর অক্সিজেন, এইখানে অক্সিজেন, এই যে দেখো বন্ধন করে দিলাম, এই যে ওজোনাইড হয়ে গেল। যে সকল জায়গাগুলোতে দ্বিবন্ধন ছিল সেগুলোতে অক্সিজেন ওজন প্রবেশ করে সেখানে ওজোনাইড তৈরি করে ফেললো। দেখো এই 3টি অক্সিজেন এইভাবে কার্বনের সাথে কার্বনের মাঝখানে অক্সিজেন, এই কার্বনের সাথে একটা অক্সিজেন, বন্ড অক্সিজেন, এরপর বন্ড কার্বন, এইভাবে যুক্ত হলো। প্রত্যেকটি কার্বনের সাথে একটি করে হাইড্রোজেন ছিল। এখানে একটি হাইড্রোজেন, এখানে একটি হাইড্রোজেন, এইখানে একটি হাইড্রোজেন, এইখানে একটি হাইড্রোজেন,
এবং এইখানে একটি হাইড্রোজেন। এবার কি হবে, এবার এই ওজোনাইড যৌগটির সাথে দেখো, এই ওজোনাইড যৌগটির সাথে, এটা কিন্তু সংক্ষিপ্তভাবে লেখা যাবে, এটাকে আরেকবার লিখে তারপরেও লেখা যেত, কিন্তু এত করে তোমাদের কষ্ট হবে। তার চেয়ে বরং তোমরা কি করবে, দেখো এটাতে অ্যারো দিয়ে, এটাতে অ্যারো দিয়ে, এই দেখো অ্যারো দিয়ে এই যে এটার মধ্যে আমি জিঙ্ক চূর্ণ আর পানি দিয়ে আর্দ্র বিশ্লেষণ করব। জিঙ্ক চূর্ণ আর পানি দিয়ে আর্দ্র বিশ্লেষণ করলে কি হবে, প্রত্যেকটা এই কার্বন, এইখানে দেখো এই দুইটা কার্বন, এটাতে এই জায়গাটা ভাঙবে, এটা ভাঙবে, এই জায়গা দিয়ে ভাঙবে, ভেঙে এটা CHO হবে, এই জায়গাটা CHO হবে। এখানে একটা হাইড্রোজেন দেওয়া হয়নি, এই যে হাইড্রোজেন দিচ্ছি, লক্ষ্য করো এখানে CHO হবে, এই জায়গায় CHO হবে, মানে বুঝাতে চাচ্ছি এরকম হবে, CHO বন্ড CHO, এইটাই গ্লাইওক্সাল। দেখো দুইটা কার্যকরীমূলক হলো, CHO বন্ড CHO, এটা একটা পার্ট, এই জায়গার এই পার্টটা ভাঙবে, CHO, তাহলে এইটা আর একটা CHO, দুইটা হয়ে গেল। এদিকে দেখো CHO, আবার এই জায়গায় CHO, এটার সাথে ডাবল বন্ড হয়, এটা একটা পার্ট, তাহলে এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, এটা একটা পার্ট, প্রতিটা পার্ট হচ্ছে গ্লাইওক্সাল, তাহলে 3 অণু গ্লাইওক্সাল হবে, এটা হবে 3 অণু গ্লাইওক্সাল, প্লাস হবে জিঙ্ক অক্সাইড প্লাস পানি হবে, আমি বলি এই পানির অণু, এই কার্বন, দুটি কার্বনের মাঝে যে অক্সিজেন পরমাণুটি আছে, সেই অক্সিজেন পরমাণুটি পানির অণু শোষণ করবে, করার কারণে এই কার্বনের সাথে যে অক্সিজেনের মাধ্যমে ব্রিজ হয়ে যে বন্ধনটা ছিল এটা ভেঙে যাবে, তাহলে এদিকে ভাঙবে, এদিকে ভাঙবে, এদিকে ভাঙবে, ভাঙার কারণে এদিকে একটা CHO বন্ড CHO তৈরি হবে, এদিকে একটা CHO বন্ড CHO তৈরি হবে, এদিকে CHO বন্ড CHO তৈরি হবে, ফলে 3 অণু গ্লাইওক্সাল হবে। তাহলে 3 অণু গ্লাইওক্সাল এবং হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হবে। 3 অণু গ্লাইওক্সাল এবং হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হবে। তো সেই হাইড্রোজেন পারঅক্সাইড জিঙ্কের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড এবং পানি তৈরি করবে, ব্যাস আমি পেয়ে গেলাম গ্লাইওক্সাল। এইভাবে আমি বেনজিন থেকে গ্লাইওক্সাল পেতে পারি, তাহলে বেনজিন থেকে কিভাবে গ্লাইওক্সাল পাবে, এইভাবে পাবে। তোমাদেরকে যে কথাটা আমি বলেছিলাম যে হাইড্রোজেন পারঅক্সাইড যখন হয়, অ্যান্সার কিন্তু আমাদের এখানে শেষ, তারপর তোমাদেরকে একটু বোঝার জন্য বলছি, এই যে হাইড্রোজেন পারঅক্সাইড হয়, সেই হাইড্রোজেন পারঅক্সাইড জিঙ্ক বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড এবং পানি তৈরি করে ফেলে। দেখো হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হয়, তো সেখানে হাইড্রোজেন পারঅক্সাইড যোগ জিঙ্ক বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড প্লাস পানি তৈরি করে ফেলে, ব্যাস হয়ে গেল। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড আর থাকলো না। প্রশ্ন হচ্ছে যে হাইড্রোজেন পারঅক্সাইড থাকলো না, থাকলে কি অসুবিধা? থাকলে ওই অ্যালডিহাইডগুলো জারিত হয়ে জৈব অ্যাসিডে পরিণত হয়ে যায়, যেন সেটা না হতে পারে এই জন্য আমরা তাকে গ্লাইওক্সাল পর্যন্তই রাখতে চাই। এই জন্য জিঙ্ক চূর্ণ দিয়েছি, যেন হাইড্রোজেন পারঅক্সাইড পানি এবং জিঙ্ক অক্সাইডে পরিণত হয়ে যায়, আর পরবর্তী বিক্রিয়া যেন সংগঠিত হতে না পারে সেজন্য। আলহামদুলিল্লাহ, আমরা বেনজিন থেকে কিভাবে গ্লাইওক্সাল পাবো সেটা করেছি। এবার আমি পড়াবো সর্বশেষ প্রশ্নটি, অ্যাসিটিলিন থেকে কিভাবে বেনজিন পাবে। আমাদের এখনকার প্রশ্ন, অ্যাসিটিলিন থেকে কিভাবে বেনজিন পাবে, সর্বশেষ প্রশ্ন, অ্যাসিটিলিন থেকে কিভাবে বেনজিন পাবে। দেখো অ্যাসিটিলিন থেকে বেনজিন, অ্যাসিটিলিন থেকে বেনজিন, অ্যাসিটিলিন থেকে বেনজিন। তোমরা জানো এটা অ্যাসিটিলিন, CH ট্রিপল বন্ড CH। আমি বলছি, অ্যাসিটিলিন গ্যাসকে যখন 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত কপার নলের মধ্যে দিয়ে চালনা করা হয়, তখন অ্যাসিটিলিন, 3 অণু অ্যাসিটিলিন পরস্পরের সাথে যুক্ত হয়ে বেনজিনে পরিণত হয়।
আমি আবারও বলছি, অ্যাসিটিলিন গ্যাসকে লোহিত তপ্ত তথা 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কপার নলের মধ্যে চালনা করলে 3 অণু অ্যাসিটিলিন পরস্পরের সাথে যুক্ত হয়ে 1 অণু বেনজিন উৎপন্ন করে। এভাবে আমরা অ্যাসিটিলিন থেকে বেনজিন পেতে পারি। এই বিক্রিয়াটিকে বলা হয় অ্যাসিটিলিনের পলিমারকরণ বিক্রিয়া। আমি বিক্রিয়াটি লিখছি, দেখো। এই কিভাবে হলো লক্ষ্য করো, আমরা তো জানি বা এই যে এটা একটা হাইড্রোজেন, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, আর এখানে একটি। এটা লিখলে হবে, কিন্তু বোঝানোর জন্য আমি ওইটা লিখেছি। লক্ষ্য করো, 1 অণু বেনজিনে কয়টা কার্বন থাকে? 6টা কার্বন থাকে। তাহলে এখানে যদি 3 দিয়ে গুণ করি, 3 দুগুণে 6, 6টা কার্বন। হাইড্রোজেন দেখো, এখানে 2টা হাইড্রোজেন 1 অণু অ্যাসিটিলিনের মধ্যে, 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6। তাহলে কি বোঝা যাচ্ছে? 3 অণু অ্যাসিটিলিন পরস্পরের সাথে যুক্ত হয়ে 1 অণু বেনজিনে পরিণত হয়। যেহেতু 3 অণু অ্যাসিটিলিন পরস্পরের সাথে যুক্ত হচ্ছে, এই জন্য এই বিক্রিয়াটিকে বলা হয় অ্যাসিটিলিনের পলিমারকরণ বিক্রিয়া। তাহলে অ্যাসিটিলিনের পলিমারকরণ বিক্রিয়ায় আমরা কিন্তু বেনজিন পাই। আমি আবার বলছি, 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লোহিত তপ্ত কপার নলের মধ্যে দিয়ে অ্যাসিটিলিন গ্যাসকে চালনা করলে 3 অণু অ্যাসিটিলিন পরস্পরের সাথে বিক্রিয়া করে 1 অণু বেনজিন উৎপন্ন করে। এই বিক্রিয়া অ্যাসিটিলিনের পলিমারকরণ বিক্রিয়া বলে। এই বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যাসিটিলিন থেকে বেনজিন পেতে পারি। অতঃপর তোমরা করবে কি, এই বিক্রিয়াটি দিবে। এই যে এই বিক্রিয়াটি দিলাম, 3 অণু অ্যাসিটিলিন, তারপরে কপার, 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এই বেনজিন বা এই যে এই স্ট্রাকচারের মাধ্যমে বেনজিন দিবে। এইভাবে আমরা অ্যাসিটিলিন থেকে বেনজিন পেতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা সর্বশেষ প্রশ্নটিও পড়ে ফেললাম, অ্যাসিটিলিন থেকে কীভাবে বেনজিন পাবে। আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ ধরে তোমরা আমার সাথে ছিলে। আজকে আমরা 4টি প্রশ্ন পড়লাম। এই 4টি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তোমাদেরকে অনুরোধ জানাবো, তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখবে এবং সেই অনুসারে পড়াশোনা করবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। ফি আমানিল্লাহ।